শুরুতেই জানাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে খবর রাখুন। আমরা দিনের শুরুতেই যেমনটা দেখছিলাম যে খানিকটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে, সেই চিত্রটি এখনো পর্যন্ত আমরা অব্যাহত দেখছি। এখন পর্যন্ত ডিসির প্রধান সূচকটি প্রায় 6 পয়েন্টের মতো বেড়ে 5,866 পয়েন্ট অবস্থান নিয়েছে এবং লেনদেনের প্রতিষ্ঠান বা মিউচুয়াল ফান্ড ইউনিটগুলোর মধ্যে দাম বেড়েছে 173টির, কমেছে 132টির, আর অপরিবর্তিত অবস্থায় থেকে লেনদেন হচ্ছে 72টির। এবং এই মুহূর্তে পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বমোট লেনদেন ছাড়িয়ে গেছে 200 কোটি টাকার কিছুটা বেশিতে। সেই সাথে লেনদেনের শীর্ষে তালিকার খুব একটা পরিবর্তন আমরা দেখছি না। এখন পর্যন্ত ফুয়াং ফুড প্রথম স্থানটি দখল করে রেখেছে, তারপর রয়েছে এমারেল্ড অয়েল, মালিক স্পিনিং, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ফুয়াং সিরামিক, ফরচুন, এসপি সিরামিক, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, স্কর ফার্মাসিউটিক্যালস, লাফেলো, ক্রিস্টাল ইন্স্যুরেন্স। আমরা দিনের শুরুতেই যেমনটা দেখছিলাম যে ফুড অ্যান্ড অ্যালাইড এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিন্তু আজকে লেনদেনের ঝোঁক রয়েছে, বিনিয়োগকারীদের বেশ আগ্রহ রয়েছে। সেই সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জ এই মুহূর্তে শতাংশ হিসেবে আমরা শীর্ষে তালিকা দেখছি, সেখানেও খুব বেশি পরিবর্তন নেই। আমরা দেশবন্ধুকে দেখছি প্রথম স্থানটি দখল করে রেখেছে, তারপর রয়েছে ফুয়াং ফুড লিমিটেড, কর্নফুল ইন্স্যুরেন্স, রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স, কেভিপিএল, ইউনাইটেড ইন্স্যুরেন্স, স্টোন ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, পিটিতে। অর্থাৎ দাম বাড়ার শীর্ষে তালিকায় কিন্তু বীমা খাতের বেশ আধিপত্য লক্ষণীয় রয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে। এছাড়া শতাংশ হিসেবে দাম কমার শীর্ষে তালিকায় যদি দেখি, সেখানে রয়েছে দেশবন্ধু, পাশাপাশি আমরা দেখছিলাম যে প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে, সেই তালিকায় আমরা দেখছি এখন পর্যন্ত সবচেয়ে বেশি দর হারিয়েছে মেট্রি স্পিনার্স, মুন্নু সিরামিক, তারপর রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক, রয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ, রয়েছে সিএপিএমবি ডিবিএল মিউচুয়াল ফান্ড, পপুলারের ফার্স্ট মিউচুয়াল ফান্ড, জায়ান্ট স্পিনিং। এগুলো এখন পর্যন্ত সবথেকে বেশি দর হারিয়ে লেনদেন হতে দেখা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো যেমনটা জানাচ্ছিলাম যে আজকে সপ্তাহের শেষ কার্যদিবস ঈদের আগে, এবং সেই জায়গাটায় খানিকটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এবং লেনদেনের গতি মোটামুটি একটা স্লথ গতিতেই চলছে। তো দেখা যাক অবস্থান কি গিয়ে দাঁড়ায়। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। দর্শক, এখন রয়েছে দেশের তথ্য প্রযুক্তি খাতে সম্ভাবনা এবং এর করণীয় নিয়ে আলোচনা, এবং এসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস এর সাবেক প্রেসিডেন্ট জনাব সৈয়দ আলমাস কবির। আমরা তার সাথে সংযুক্ত হচ্ছি। জনাব আলমাস কবির, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, থ্যাংক ইউ, শুনতে পাচ্ছি। জনাব আলমাস কবির, আমরা প্রথমে একটু আলোচনা আনতে চাই যে ডিজিটাল থেকে স্মার্টের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এবং বিশ্বব্যাপী যে তথ্য প্রযুক্তির যে ছোঁয়া, সেই জায়গাটায় আসলে বাংলাদেশের অগ্রগতির জায়গাটা আপনি কিভাবে মূল্যায়ন করেন? আবারও ধন্যবাদ। আমরা দেখেছি যে গত প্রায় 15 বছরে বাংলাদেশ কিন্তু ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে, এবং আমাদের লাইফস্টাইলে প্রচুর একটা চেঞ্জ এসছে। আমরা যদি 15 বছর আগের কথা চিন্তা করি আর এখনকার কথা চিন্তা করি, আপনি দেখবেন যে প্রতিটা স্তরেই কিন্তু আমরা প্রযুক্তির কোনো না কোনো রকম ব্যবহার করছি। তো সেই জন্য আমি বলবো যে আমাদের যে ডিজিটাল বাংলাদেশের একটা ড্রিম ছিল, সেটা সম্পন্ন হয়েছে। আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে, মানে অর্থাৎ ডিজিটাল বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার ভিত্তিটা, সেটা তৈরি হয়ে গেছে। এখন এটার উপর ভর করে আমাদেরকে আরো মানে প্রত্যেকটা আমাদের নাগরিক সেবা বলেন, আমাদের জীবনের যে অন্যান্য যে ব্যবহারিক যে কার্যক্রমগুলো আছে, সেগুলোকে অনলাইনে নিয়ে আসতে হবে, ডিজিটালাইজেশন নিয়ে আসতে হবে। এবং সবগুলো যখন আমরা নিয়ে আসতে পারবো, আমরা নিজেরা যখন একেবারে প্রযুক্তি নির্ভর কাজ করব। প্রযুক্তি নির্ভর কাজ কিন্তু কেন করছি, সেটার কারণ হচ্ছে যে আমরা এফিসিয়েন্সি বাড়াতে চাই, প্রোডাক্টিভিটি বাড়াতে চাই, এবং সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। একজন মানে দূরে রিমোট অঞ্চলে যে বাস করে আর রাজধানীতে যে বাস করে, সবাই যেন সমানভাবে একটা কোনো সার্ভিস নিতে পারে, সমান অধিকার তাদের এস্টাবলিশ করতে পারে। সো এই কাজটা যখন আমরা করতে পারবো, সেটাই হবে স্মার্ট বাংলাদেশ। এবং সেই 2041 সালে যে আমাদের ড্রিম রয়েছে, আমি মনে করি যে এই ভিত্তিটার উপরে, ডিজিটাল বাংলাদেশের ফাউন্ডেশনের উপরে ভর করে আমরা স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যেতে পারবো। আলমাস কবির, আমরা দেখছি যে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে তরুণদের একটা বড় আগ্রহ রয়েছে। তারা সবসময় আসলে এই জায়গাগুলোতে যে আগ্রহ নিয়ে আসছেন, সেই জায়গাটা আসলে আমরা তাদেরকে কতটুকু প্রস্তুত করতে পারছি বা কতটুকু দক্ষ হিসেবে গড়ে তুলতে পারছি? যেটা বলছিলাম যে গত 15 বছরে যে সরকারের একটা ফোকাস এই তথ্য প্রযুক্তির ব্যাপারে, ন্যাচারালি কিন্তু এটা একটা তরুণদের মাঝে একটা বিশাল উৎসাহ দিয়েছে, সাড়া জাগিয়েছে, এবং সবাই কিন্তু এই তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করা বা তথ্য প্রযুক্তি নির্ভর যে ব্যবসাগুলো আছে বা ক্যারিয়ার গুলো আছে, সেখানে তাদের সম্পৃক্ততার ব্যাপারে তারা কিন্তু খুব উৎসাহিত বোধ করেছে।
আপনি যেটা বলেছেন যে দক্ষতার কথাটা, সেটা অবশ্যই একটা বড় জিনিস, মানে বড় শর্ত। আহ, আমরা দেখেছি যে আমাদের ইউনিভার্সিটি গুলোতে কিন্তু কম্পিউটার সায়েন্সে বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ কিন্তু এনরোলমেন্ট অনেক বেড়ে গেছে এই কয়েক বছরে। এর আগে যেটা ছিল না, এর আগে কিন্তু দেখতেন যে হয়তো বিবিএ, ব্যবসা বা অন্যান্য যে মানে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো বেশি পপুলার ছিল। কিন্তু যারা ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে গ্রাজুয়েশন নিয়ে, তারা যে একেবারে দক্ষ সেটা আমি আসলে বলবো না। তার কারণ হচ্ছে যে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, জ্ঞান দেওয়া হচ্ছে, কিন্তু দক্ষতা ঠিক মতো দেওয়া হচ্ছে না। তাদেরকে আবার হয়তো একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তারপরে সে এমপ্লয়েবল হচ্ছে, অর্জন করে এমপ্লয়েবল হচ্ছে। তো এই কাজটা আমাদেরকে আসলে একটু আরো এফিশিয়েন্টলি করতে হবে। এবং যেটা আমার রেকমেন্ডেশন সেটা হচ্ছে যে এই যে দক্ষতার জন্য যে ট্রেনিং এর যে জন্য আবার সে 3 মাস 6 মাস একটা সময় নষ্ট করে, এটাকে যদি কারিকুলামের মধ্যে ঢুকিয়ে নিয়ে আসা যায়, তাহলে সে যখন 4 বছর পরে গ্রাজুয়েট করবে, তখন সে শিক্ষাও থাকবে, জ্ঞান থাকবে এবং দক্ষতাও তার থাকবে, এবং পরের দিন থেকে সে কিন্তু এমপ্লয়েবল হবে। আমার মনে হয় এই জিনিসটা নজর দেওয়া খুব তাড়াতাড়ি দরকার। জনাব আলমাস কবির, আপনি যেমনটা বলছিলেন যে আমাদের বড় একটা সম্ভাবনা রয়েছে এবং তরুণদের হাত ধরেই সেটি হচ্ছে। আমরা হয়তো বা পুরো দেশব্যাপী তাদেরকে সেই সুযোগটি দিতে পারছেন, আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, আপনারা চেষ্টা করছেন, সরকার চেষ্টা করছে, কিন্তু বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তির জায়গায় যে বড় একটা কর্মসংস্থান, সেটি বিশ্বের যে কোনো প্রান্তে থেকে, একটা প্রত্যন্ত অঞ্চল থেকেও কিন্তু এখন করছে। বিশেষ করে আমি ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এসব জায়গায় যদি বলি, এবং বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বড় সম্ভাবনাও আছে। এই জায়গাটা আসলে আমরা আরো কিভাবে বেশি নজর দিব? যেটা বলছিলাম যে আমাদের তরুণদেরকে দক্ষ করতে হবে। দক্ষ যদি করতে পারি, তাহলেই কিন্তু তাদের ডিমান্ড বাড়বে এবং তাদের কাজের কোয়ালিটি বেটার হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যেটা বললেন যে একেবারে সারা দেশে নেশন ওয়াইড বিভিন্ন জায়গা থেকে, একেবারে মফস্বল থেকে, গ্রাম থেকে কিন্তু অনেক ছেলে মেয়ে, তারা একটা জাস্ট ল্যাপটপ এবং ইন্টারনেট ব্যবহার করে তারা কিন্তু ফ্রিল্যান্সিং করছে, বিদেশের জন্য কাজ করছে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তো এই তাদের যে উপার্জনটা, সেটা কিন্তু আমরা কয়েক গুণ বাড়িয়ে ফেলতে পারি যদি তাদের দক্ষতার লেভেলটা আমরা আরেকটু হাই করতে পারি। কারণ এখন যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলো বেশিরভাগই কিন্তু লো লেভেল কাজ। মানে অর্থাৎ আমি একটা মানে যেমন উদাহরণ দিচ্ছি যে আপনি যেই কাজটা করে এখন ঘন্টায় হয়তো $5 $10 পাচ্ছেন, আপনার যদি দক্ষতা বেড়ে যায়, আপনার যদি নতুন নতুন যে টেকনোলজি রয়েছে, আপনি যদি ব্লক চেইন, আইওটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের নতুন নতুন যে টেকনোলজি, সেগুলো নিয়ে যদি কাজ করা শুরু করেন, ডেটা অ্যানালিটিক্স, তাহলে কিন্তু দেখবেন সেই $10 জায়গায় আপনি হয়তো $25 পাচ্ছেন, $30 পাচ্ছেন ঘন্টায়। সো অটোমেটিক্যালি আপনার উপার্জন কিন্তু মানে যেটা যা ছিল তার থেকে 2 গুণ 3 গুণ হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু সারা আমাদের বাংলাদেশের ইকোনমির জন্য কিন্তু একটা বিরাট বড় বেনিফিশিয়াল। তো আমাদের দক্ষ বানাতে হবে আমাদের জনগণকে, বিশেষ করে তরুণ সমাজকে। এবং শুধু দক্ষ মানে কি, একেবারে এই ফ্রন্টিয়ার টেকনোলজিস গুলোতে দক্ষ, অর্থাৎ নতুন নতুন যে টেকনোলজি আসছে সেগুলোতে দক্ষ বানাতে হবে আমাদের। জনাব আলমাস কবির, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, তারপর আপনার সঙ্গে আবার আলোচনায় ফিরবো। আপনি আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন 21শে টেলিভিশন। গাজর দিয়ে আপনি মাসাজ করবেন, তখন মাসাজ করে দেখবেন সুন্দর একটা ফিল আসে। ফ্যাশন হচ্ছে আমার কাছে যে আমি যেটা কমফোর্টেবল। কম দামি মেকআপও তুমি যদি ব্লেন্ডিং সুন্দর করে করো, ওভারঅল একটা সুন্দর লুক আসবে। দর্শকদের ভালোবাসা এটা একটা ব্লেসিংস। মানুষকে বের করতে চাই যে এর চেয়েও অনেক ডিজাইনের শাড়ি পরা যায়, অনেক লেহেঙ্গা পরা যায়।
সিরামটা ইউজ করার পরে কিন্তু ফেসটা অটোমেটিকলি সফট হয়ে যায়। ওভার মেকআপ নেয়ার ফলে যদি মানুষ আমাকে নাই চেনে তাহলে তো হবে না। ফেসটাকে ন্যাচারাল ভাবে আমি একটা লুক দিব, আমাকে স্মার্ট লাগবে, এটা হচ্ছে মেকআপ। স্যান্ডেলিনা রূপ লাবণ্য, প্রযোজনা ইসরাফিল শাহিন। দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত ৮টায়। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে ঘর দিয়েছে, তাই আমরা খুব সুখ শান্তিতে আছি। শেখ হাসিনার সে আসবি, তার এখন খাতা দেব, সে ঘুরে যাবে, আমাদের দেখে যাবি আমরা কত ভালো আছি। আমাদের মাথা গোজার ঠাই দিছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত সুন্দর ঘর দিয়েছে, আর আমার বাচ্চাটা নিয়ে আমি সেইখানেই থাকি। সে আমার এত বড় একটা উপকার করছে, আমার দিকে তাকাইছে, তার জন্য আমি সবসময় নামাজ পড়বো এবং দোয়া করি। মুসলিম পরিবার আছে 17টা ঘর, তার ভিতরে আমি একাই হিন্দু। তাকে আমরা নমস্কার। এর উসিলে আমি শান্তি পাইছি। শেখ হাসিনা দিছে ডাক, যত সরকারি খাস পাইবে গরিব দুঃখী সব জনায়। আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বাংলাদেশের বদলে যাওয়ার গল্প দেখবেন প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায়। এটা কোনো যুদ্ধ অথবা গাড়ি ঘোড়া। সিনেমা হলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি দেয়া হচ্ছে। ছবি দেখার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে, যেগুলো ওয়েব ফিল্ম বলি আমরা। বড় পর্দায় সিনেমাটা দেখার আনন্দ কিন্তু আলাদা। এই 3 বছরে একবারও কথা বলতে ইচ্ছে করেনি। আমি ঘুম না খুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া গো, দেখেছিলাম সাইয়া। গল্প স্ট্রং থাকলে দর্শক সবকিছুই নিচ্ছে। আর্টফিল্ম যেটা, এটা একটা সিনেমা হলে দর্শক কম যাওয়ার একটাই কারণ ফিল্মের কোয়ালিটি এবং সিনেমা হলের কোয়ালিটি। আমি চাইলে তোমার ব্যান করতে পারি। এটার অতি আগ্রহ আমার কিন্তু রহস্যজনক মনে হচ্ছে। তিব্বত স্নো সিনে হিটস, প্রযোজনা ইসরাফিল শাহিন। দেখবেন রবিবার রাত ৮টায়। স্বাগত আবারও 21 বিজনেসে। দর্শক, আমরা বিরতির আগে দেশে তথ্য প্রযুক্তি খাত সম্ভাবনা এবং করণীয় নিয়ে কথা বলছিলাম বিসিসিআই সাবেক প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবিরের সাথে। তার সাথে আবারও যুক্ত হচ্ছে জনাব আলমাস কবির। এবার একটু আলোচনা আনতে চাই যে আমরা যেমনটা শুরু করেছিলাম আলোচনায়, যে ডিজিটাল থেকে এখন স্মার্ট বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সেখানে সব কিছুতে আসলে প্রযুক্তির ছোঁয়ায় এখন মানুষের দৈনন্দিন জীবনটা অনেকটা সেদিকে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা যদি লেনদেনের ক্ষেত্রে দেখি, সেটি কিন্তু এখন আমরা ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়েছি এবং ডিজিটাল যে ট্রানজ্যাকশন হচ্ছে সেগুলো অনেকটা বাংলাদেশের যে স্মার্ট বা ডিজিটাল, সেখানে আমরা এগিয়ে যাচ্ছি। এই জায়গাগুলো আসলে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? জি, ক্যাশলেস সোসাইটির দিকে আমাদের এগোতেই হবে, এবং আমরা যে স্মার্ট ইকোনমির কথা বলছি, স্মার্ট বাংলাদেশের একটা বড় পিলার। এই স্মার্ট ইকোনমির একটা বড় শর্ত হচ্ছে আমাদের এই ক্যাশলেস সোসাইটি। ক্যাশলেস তো আর বলা যাবে না, মানে লেস ক্যাশ সোসাইটি, ক্যাশের ব্যবহার একেবারে মিনিমাইজ করে নিয়ে আসে। তো দেখেন যে আমরা কিন্তু বেশ গত কয়েক বছরে এদিকে কিন্তু একটা বড় আমরা মানে অনেক এগিয়েছি। যেমন আমাদের এমএফএস যেটা আছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এটা কিন্তু এখন ভীষণ পপুলার। আমি তো ধরেন ব্যক্তিগতভাবে আমি প্রতিদিনই এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ইউজ করি, কিছু না কিছু করি, বিভিন্ন পেমেন্ট করি, কাউকে টাকা পাঠাই, কাউকে এই যে ঈদের সময় হয়তো সালামি দেওয়া, ঈদের সময় কাউকে বকশিস দেওয়া, সব আমি কিন্তু এগুলো সব এই এমএফএস এর মাধ্যমেই করছি। সো এই যে এই জিনিসটা আমরা কিন্তু আমাদের যে এই লাইফস্টাইলটা, এর মধ্যে ক্যাশের ব্যবহার আমরা যত কমিয়ে আনতে পারবো তত কিন্তু আমাদের এফিসিয়েন্সি বাড়বে ইন দ্য ফাইন্যান্সিয়াল গভর্নেন্স। সেটার ব্যাপারে সরকারকে নজর দিতে হবে।
আরেকটা জিনিস সরকার একটা খুব ভালো ডিসিশন নিয়েছেন, সেটা হচ্ছে যে ডিজিটাল ব্যাংকের যে লাইসেন্স প্রদান করেছেন। এইটা আমি মনে করি যে একটা বিশাল পদক্ষেপ এই ক্যাশলেস সোসাইটির দিকে। তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু শুধুমাত্র যে আমরা ক্যাশকে রিপ্লেস করছি তা না, এটা একটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য কাজ করবে। আমাদের ধরেন এখন দেশে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হচ্ছে অ্যাবাউট 55-56%। এটা হয়তো ধরেন 70-75% যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু এটা আমি বলবো একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে। সো এই মানে অর্থনৈতিক অন্তর্ভুক্তির ব্যাপারে এটা একটা বড় আমাদেরকে বুস্ট করবে। এখন কথা হচ্ছে যে এই ফাইন্যান্সিয়াল লেনদেন যে আপনি অনলাইনে করবেন, ডিজিটালি করবেন, সেটা করার জন্য আপনাকে তো উৎসাহিত করতে হবে। মানে এখন যেটা দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে আপনি যদি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে চান, দোকানে গিয়ে দোকানে নিতে চায় না, কেননা তাকে 2-3টা কারণ নিতে চায় না। একটা হচ্ছে যে হয়তো ভ্যাট ফাঁকি দিতে চায়, অথবা সে হয়তো আপনার ওই যে একটা কমিশন নিয়ে যায় ব্যাংক, সেটার জন্য দিতে চায় না। সো আমি যেটা মনে করি যে আগামী কয়েক বছরের জন্য, 3 থেকে 5 বছরের জন্য সরকার যদি কিছু ইনসেন্টিভ দেন, যে যেমন মনে করেন একটা জাস্ট উদাহরণস্বরূপ, যে যদি 5% ক্যাশব্যাক সরকার এটা ঘোষণা করেন যে প্রতিটা লেনদেনে যে দোকানি পাবেন, যে বিক্রেতা পাবেন 2.5% আর ক্রেতা পাবেন 2.5% ক্যাশব্যাক। আপনি যদি ক্যাশের বদলে অনলাইনে ডিজিটালি যদি আপনি লেনদেন করেন, তাহলে কিন্তু সবাই ডিজিটালি লেনদেন করাতে উৎসাহিত হবে, নাম্বার বললাম। আর আরেকটা জিনিস যেটা খুব করা দরকার, যেটা ইমিডিয়েটলি করা যায়, সেটা হচ্ছে যে সরকারের যে কোনো ফি, আপনি ইউটিলিটি বিলস বলেন, আপনি যে কোনো ট্রেড লাইসেন্স বলেন, পাসপোর্টের ফি বলেন, যে কোনো ফি আপনি যদি অনলাইনে পেমেন্ট করেন, ডিজিটালি পেমেন্ট করেন, তাহলে আপনি হয়তো নর্মাল 100 টাকাটা 100 টাকায় দিবেন। আপনি যদি ক্যাশ দিয়ে করেন, আপনাকে হয়তো একটা সারচার্জ দিতে হবে। সো সেই সারচার্জ না দেওয়ার কারণে, না দিতে চাইলে আপনি তখন বেশিরভাগ মানুষ কিন্তু অনলাইনে দেওয়া কিন্তু শুরু করে। সো এই ধরনের একটা পুশ যদি সরকারের কাছ থেকে আসে, তাহলে আমি মনে করি যে ডিজিটাল লেনদেন আরো বেশি বেড়ে যাবে এবং আমাদের দেশে এই ফাইন্যান্সিয়াল গভর্নেন্সটা আরো ভালো হবে, এবং সরকারেরও কিন্তু একটা স্বচ্ছতা থাকবে, এবং এই যে অডিট ট্রেল, অনেকে যারা ট্যাক্স ফাঁকি দেয়, ভ্যাট ফাঁকি দেয়, এগুলো কিন্তু করতে পারবে না। জি জি, যেমন নিরাপত্তা নিয়ে অনেক ধরনের বিষয় থাকে। অবশ্যই তথ্য প্রযুক্তি খাতে যেমন সুফল আছে, সেখানে সতর্কতারও ব্যাপার রয়েছে। তো এই যে নিরাপত্তার জায়গাটি আসলে কতটুকু আমরা এগিয়েছি? এখানে আমাদেরকে আসলে আরো অনেক কাজ করতে হবে, কেননা আমরা এগিয়ে যাচ্ছি ঠিকই, ডিজিটাল থেকে এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, কিন্তু সাইবার নিরাপত্তা বা নেটওয়ার্কের যে নিরাপত্তা, এটা যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই অগ্রযাত্রাটা মুখ থুবড়ে পড়বে। এই যে আমি ডিজিটাল ব্যাংকের কথাটা একটু আগে বললাম, এই ডিজিটাল ব্যাংকগুলো যদি খুব হেভিলি টেকনোলজিতে ইনভেস্ট না করে, এবং স্পেশালি এই সিকিউরিটির ব্যাপারে ইনভেস্ট না করে, তাহলে কিন্তু দেখা যাবে যে হয়তো যদি একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটে, মানুষ কিন্তু আস্থা হারাবে। তখন কিন্তু মানুষ আবার পিছিয়ে যাবে ডিজিটাল ট্রানজাকশন থেকে, আবার ক্যাশ ব্যবহার করা শুরু করবে। সো এই ব্যাপারে আমাদের এই প্রতিটা প্রতিষ্ঠান যারা ডিজিটালাইজেশন করছেন, প্রত্যেককে এই ব্যাপারে অনেক অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা দেখেছি বিভিন্ন দুর্ঘটনা দেখেছি, এনআইডির ব্যাপারে আমাদের দুর্ঘটনা দেখেছি। এই ধরনের তথ্য ফাঁস বা এই ধরনের লিক, এটা যাতে কোনোভাবেই না হয়। মানে এটাতে একেবারে আমাদের, মানে যদি আমার একটা দারোয়ান লাগতো, সেখানে আমি দরকার হলে 3টা দারোয়ান রাখবো, এই ধরনের একটা ব্যাপার। আমার যদি একটা ফায়ারওয়াল রাখার কথা, সেখানে আমি 3টা-4টা ফায়ারওয়াল রাখবো। এ ব্যাপারে সরকারকেও একটু আসতে হবে, নীতিমালা পরিবর্তন করতে হবে। আমরা জানি যে এই ধরনের সিকিউরিটি ইকুইপমেন্ট, ফায়ারওয়াল, এখানে এখনো অনেক হাই ডিউটি রয়ে গেছে। এই ডিউটি গুলোকে কমিয়ে নিয়ে আসতে হবে নমিনাল পর্যায়ে, বিকজ আমরা এখন যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ করছি, এখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটাকে আমাদের খুব রোবাস্ট করতে হবে। তো এইগুলো যদি সরকার নীতিমালাতে পরিবর্তন আনেন, আমি মনে করি যে এই ধরনের সেটআপ যেগুলো আছে, তারা কিন্তু সিকিউরিটিতে এবং এই টেকনোলজিতে অনেক ইনভেস্ট করতে পারবেন। জি, জনাব আলমাস কবির, আমরা শেষ দিকে আলোচনার যেটি দিয়ে শেষ করতে চাই, যে আমাদের সম্পদ হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম, এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে আমাদের যে তরুণরা আরো 5 থেকে 10 বছর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন, বিশেষ করে তথ্য প্রযুক্তির একটা বড় সুযোগ সেখানে রয়েছে, সেটি যেন আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, সে জায়গায় আপনার প্রত্যাশা দিয়ে যদি শেষ করেন। আমার প্রত্যাশা হচ্ছে যে আমাদের মতো একটা তরুণ জাতি, যার বয়স হচ্ছে 28 বছরের নিচে অ্যাভারেজ বয়স, তার তো আরো অনেক আইটি সাভি হওয়া দরকার। আমাদের এই অ্যাডভান্টেজটা কিন্তু আমরা অ্যারাউন্ড 20 বছরের মতো পাবো, 2 দশক। ওই 2041-এর পরে দেখা যাবে যে আমরা কিন্তু সেই আর তরুণ জাতি বলতে পারছি না। তো এই যে আমাদের 2 দশক একটা সময় রয়েছে, এর মধ্যে আমরা যতটা পারি আমাদের এই ডিভিডেন্ডটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, এবং তার জন্য একমাত্র বলবো না, আমি সবচেয়ে বড় শর্ত হচ্ছে
যে আমাদের তরুণ সমাজের দক্ষতাটা বাড়ানো এবং নতুন টেকনোলজিতে দক্ষতা বাড়ানো। আর একই সাথে যা দ্বিতীয় শর্ত, সেটা হচ্ছে যে সরকারের কাছ থেকে এক্সপেকটেশন যে একটা রোবাস্ট ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ নেশন ওয়াইড আপনি যদি ফাইবার অপটিক ছড়িয়ে দিয়ে 5G ছড়িয়ে দিয়ে আপনি যদি একটা রোবাস্ট নেটওয়ার্ক তৈরি করে দিতে পারেন, সেই নেটওয়ার্কের উপর ভর করে দেখা যাবে যে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে তরুণরা সেটা ব্যবহার করে সেই ডিজিটাল কমার্স হোক অথবা ফ্রিল্যান্সিং হোক, আউটসোর্সিং হোক, এই ধরনের কাজগুলো করে তারা ঘরে বসে অনেক টাকা নিয়ে আসতে পারবে এবং আমাদের অর্থনীতিতে অনেক বড় কন্ট্রিবিউট করতে পারবে। জি, আমরা সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এখন দেশে তথ্য প্রযুক্তি খাত নিয়ে আলোচনা করছিলেন ব্যাসিসের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবিরের সঙ্গে। এবারে নিচ্ছে আর একটা বিরতি, বেলা 2:30 আবার ফিরে আসবে একুশে বিজনেসে। আমাদের সাথেই থাকুন।